কি অবস্থা 9-10 অথবা এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান এসএসসি 2026 সালে আসা দিনাজপুর বোর্ডের সবগুলো এমসিকিউ সমাধান করে দিব। এই ক্লাসটা যখন তোমার সামনে যাবে তুমি নিজেকে একটুখানি টেস্ট করবা। কিভাবে? যখন ভাইয়া একটা প্রশ্ন পড়বো তুমি আমার আগে ওই প্রশ্নটা পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করে ফেলবা। যদি পারো তাহলে তোমার প্রিপারেশন সঠিক ধাঁচে যাইতেছে, আর যদি না পারো তাহলে সাথে সাথে সেটা তুমি শিখে ফেলবা। কেন? কারণ যখন টিচাররা প্রশ্ন করে, টিচারদের একদম ফেভারিট লিস্টে থাকে বিগত বছরের আসা প্রশ্নগুলো, প্লাস বোর্ডেও বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু রিপিটেশন হয়। এন্ড কি রিপিটেশন হয়, কিভাবে আসে ভাইয়া তো সবকিছু তোমাদের দেখায় দিব। ওকে, তো আজকে আমরা এই ক্লাসটা এখন শুরু করি। 1 নাম্বার প্রশ্নটাই দেখতেছো, আলোক সংবেদী ফটোগ্রাফিক ফিল্মে আলোর উপস্থিতির কোনটি জন্ম দেয়? তো ফটোগ্রাফিক ফিল্ম হচ্ছে সেটা যেটা থেকে আসলে আমরা ক্যামেরা থেকে ছবিকে প্রিন্ট করি, ঠিক আছে? আগে টেকনোলজিটা ছিল, সো এটাকে আমরা বলি ফটোগ্রাফিক ফিল্ম। তাহলে ফটোগ্রাফিক ফিল্মে আলোর উপস্থিতি এটা রাসায়নিক শক্তির জন্ম দেয়, ঠিক আছে? এটা রাসায়নিক শক্তি, মুখস্থ করে ফেলো। 2 নম্বর প্রশ্নটা আমাদের করতে হবে। সো 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে কি লেখা? 5 কুলম চার্জের একটি বস্তুকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখা হলে 15 নিউটন বল অনুভব করে, ওই স্থানের তড়িৎ ক্ষেত্র কত? তো তড়িৎ ক্ষেত্র কত এটা চাইছে, তাহলে তড়িৎ ক্ষেত্র বের করার সূত্র তোমাকে জানতে হবে। ভাইয়া সূত্রটা কি? সূত্র, তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করা হচ্ছে ই দিয়ে। তাহলে ই ইকুয়াল টু হচ্ছে বল বাই হচ্ছে চার্জ, এফ বাই কিউ। তো এখানে আমাদের বলের মান দিয়ে আছে। তাহলে দেখো, তুমি যদি দেখো এফ এর মান হচ্ছে এই যে 15 নিউটন বল অনুভব করে, তাহলে এফ এর মান হচ্ছে 15 নিউটন এবং চার্জের পরিমাণ হচ্ছে 5 কুলম। এই যে 5 কুলম চার্জের একটি বস্তু তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তাহলে চার্জের পরিমাণ হচ্ছে কিউ ইকুয়াল টু কত বলো তো? 5 কুলম। হ্যাঁ, 5 কুলম। সো আমরা এখন জাস্ট এইটা মানটা বসাই দিব। এফ এর মান হচ্ছে ভাইয়া 15, কিউ এর মান হচ্ছে কত বলো? এফ এর মান হচ্ছে ভাইয়া 15, কিউ এর মান হচ্ছে 5, তাহলে এইটা তোমার চলে আসবে 3 নিউটন পার কুলম। কারণ এখানে দেখো বলের ইউনিট হচ্ছে নিউটন, চার্জের ইউনিট হচ্ছে গিয়া কুলম, তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটার ইউনিট আসে 3 নিউটন পার কুলম। তো ভাইয়া এটা খ নাম্বারটা তোমার কারেক্ট আনসার। 3 নম্বরে দেখো, নিচের কোনটি বিভবের একক? 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিভব। বিভবকে আমরা প্রকাশ করেছি ভি দিয়ে। ভি বের করার সূত্র হচ্ছে গিয়ে ডাব্লু বাই কিউ। তাহলে ডাব্লু হচ্ছে কাজের একক, এটা হচ্ছে জুল, আর এটা চার্জের একক, এটা হচ্ছে গিয়ে কুলম। তাহলে এটার আমাদের যে বিভবের একক আসতেছে সেটা হচ্ছে জুল বাই কুলম, তার মানে জুল পার কুলম, অথবা তুমি এটাকে লিখতে পারো জুল পার কুলম। এই এককটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে ভোল্ট। এখানে এই এককটাকে আমরা কি বলি? ভোল্ট। তাহলে নিচের কোনটি বিভবের একক? এটা হবে আমাদের জুল পার কুলম, গ আমাদের কারেক্ট আনসার। 4 নম্বরে বলছে আলো কোনো তলে বাধাগ্রস্ত হয়ে পুনরায় একই মাধ্যমে ফিরে আসাকে কি বলে? এটাকে বলা হয় প্রতিফলন। বিষয়টা কি দেখো, 4 নম্বর প্রশ্নটা আমি তোমাকে দেখাই। এই যে এটা একটা তল, তাহলে আলো, এটা ধরো অবিলম্ব, তো আলোক রশ্মি একটা কোণে আসতেছে, এটাকে বলা আপতন কোণ, এবং একটা কোণে ফিরে যাচ্ছে, ঠিক আছে? এটা আচ্ছা, এটাকে আই দিয়ে লেখা হয়, বুঝছো? আপতন কোণটাকে লেখা হচ্ছে আই দিয়ে, প্রতিফলন কোণটাকে লেখা হয় আর দিয়ে। তাহলে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে এসে আরেকটা মাধ্যমে পড়ে আবার ওই মাধ্যমে ফিরে যাওয়া, এই ঘটনাটাকে বলা হচ্ছে গিয়ে প্রতিফলন, বুঝছো? পরের প্রশ্ন যাই আমরা। এবার আসো, মৌলিক রাশি কোনগুলো? আমরা জানি আমাদের 7টা মৌলিক রাশি আছে: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, আর হচ্ছে হ্যাঁ বিদ্যুৎ প্রবাহ। এই যে 7টা মৌলিক একক এখানে দেওয়া আছে, মৌলিক রাশি দেওয়া আছে, একক দেওয়া আছে এবং প্রতীক দেওয়া আছে। তাহলে আমাদের বলছে মৌলিক রাশি, পদার্থের পরিমাণ একটা মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি, তাপ মৌলিক রাশি না, কিন্তু তাপমাত্রা আবার মৌলিক রাশি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ও 2। দেখো অনেকে এই যে তাপমাত্রা আর তাপকে মিলিয়ে ফেলে। দেখো তাপমাত্রা আর তাপ আলাদা কথা। তাপমাত্রা হচ্ছে পদার্থের ভৌত অবস্থা, আর তাপ হচ্ছে শক্তি, দুইটা কিন্তু এক না। তাপমাত্রাটা হচ্ছে আমাদের মৌলিক রাশি, কিন্তু তাপ কোনো মৌলিক রাশি না, এটা একটা লব্ধ রাশি। আশা করি বুঝছো। এবার আসো, কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক কে? কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্সের কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করে, এটা তো মুখস্থ। এবার দেখো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? তাহলে তাপমাত্রার একক হচ্ছে গিয়ে কি বলতো? কেলভিন। এই যে দেখো এই যে ছকটা, সেখান থেকে 2টা প্রশ্ন আসছে কিনা বলো? এই প্রশ্নটাও এই ছক থেকে অ্যান্সার করতে পারবা, এই প্রশ্নটাও এই ছক থেকে অ্যান্সার করতে পারবা। তাই ভাই ছকটা কত ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট! বইয়ের এই ছকটা আছে, আমি এখানে দিয়ে দিছি, তোমরা স্লাইড পাও অথবা বইয়ে পাও, এই যে ছকটাকে ঠুটহস্ত করে ফেলো, ঠুটহস্ত
প্রস্থ বুঝি, এই যে আমি বলি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। ঠোঁটস্থ ভাবাও লাগে না, মুখ দিয়ে অটোমেটিক চলে আসে। এইভাবে তোমার হইতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবে। আচ্ছা, এবার দেখো 8 নম্বরে বলছে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার, ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবককে দেখো 8 নম্বর, ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করা হচ্ছে ভিসি। ভিসি ইকুয়াল টু হচ্ছে গিয়ে এস বাই কি এন। এস হচ্ছে গিয়ে মূল স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, যেটা কি দিয়ে দিচ্ছেন আমাকে। দেখো একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার। তো এস আমাকে দিয়ে দিচ্ছে 0.1 সেন্টিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যই হচ্ছে এস। আমরা এটাকে মিলিমিটারে যদি নেই, কারণ অ্যান্সারে সবগুলো দেখো মিলিমিটার, সেন্টিমিটারটাকে মিলিমিটারে নিয়ে নিলে 10 দিয়ে গুণ করলে 1 মিলিমিটার চলে আসবে। আর এমনিতেও মুখস্থ রাখো যে নর্মালি মিটার স্কেলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটারই হয়, মানে এস এর মান সবসময় 1 মিলিমিটারই হয়, আনলেস তোমাকে চেঞ্জ করে দেয়। তুমি এটা মুখস্থ করে রাখবা যে এটা 1 মিলিমিটারই, চেঞ্জ করে দিলে তো দিলে, সেটা তো বলে দিবে। এবার দেখো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে এই যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে প্রকাশ করা হয় এন দিয়ে, এন হচ্ছে গিয়ে কত বলো 20। আচ্ছা, এবার তুমি যদি বসাও এস বাই এন, এস এর মান হচ্ছে 1, এন এর মান হচ্ছে 20, তাহলে এখানে তুমি পাবা 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। এই যে 0.05 মিলিমিটার, এটা তোমার কারেক্ট আনসার। এবার দেখো 9 নম্বর প্রশ্নটা দুনিয়ার সহজ একটা প্রশ্ন, বলছে 36 কিলোমিটার পার আওয়ার কত মিটার পার সেকেন্ড। দেখো কিলোমিটার পার আওয়ারকে তুমি যদি 3.6 দিয়ে ডিভাইড করো তাহলে এটা চলে যাবে মিটার পার সেকেন্ড। তো 36কে যদি তুমি মানে 36কে যদি 3.6 দিয়ে ডিভাইড করো তুমি পাবা 10 মিটার পার সেকেন্ড। জাস্ট কিলোমিটার পার আওয়ারকে 3.6 দিয়ে ভাগ করে দিবে, আর কোনো কথা নেই। তাহলে এটা আমাদের অ্যান্সার আসবে কি বলো, 10 মিটার পার সেকেন্ড। ওকে, এবার দেখো নিচের কোন সমীকরণটি সঠিক। তো প্রথমে এখানে এস ইকুয়াল টু ভিটি, বাট এটা লেখা আছে 2s ইকুয়াল টু ভিটি, এটা কারেক্ট না। 2 নম্বরে দেখো এখানে আমাদের জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এটা ভুল দেওয়া আছে। কারেক্ট আনসার কি হবে, স্মল জি ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে কারেক্ট হবে। বাট জিটাকে অদল বদল করে দিছে, তো এটাও আমাদের রং অ্যান্সার। এবার গ নাম্বার অপশনটা কোথা থেকে আসলো সেটা আমি তোমাদের একটুখানি দেখাই। সো দেখো 10 নম্বরে, এই যে 10 নম্বরে গ নাম্বার অপশনটা আমাদের আছে টি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2s। তো আমরা একটা সূত্র জানি না, এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি গতির থেকে। সো এখানে 2s কে এই পাশে নিয়ে আসলে তুমি এভাবে লিখতে পারো যে 2s ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ইন্টু কি বলো টি, মানে 2টাকে এই পাশে নিয়ে আসলে এস এর সাথে, তাহলে 2sটা এই পাশে, তাই না। এবার দেখো তোমার এই পাশে আছে টি, তাহলে টি কে যদি রাখো, সুতরাং এখানে টি ইকুয়াল টু আসে কি বলতো, আর 2s বাই উপর আসবে 2s বাই হচ্ছে গিয়ে কি ইউ প্লাস ভি, 2s বাই টি ইকুয়াল টু আসবে 2s বাই ইউ প্লাস ভি, বাট এখানে ইউ প্লাস ভি বাই 2s, এটাও কারেক্ট না। আরেকটা আনসার হচ্ছে কোনটা, এটা। এখন অনেকে বলবো ভাইয়া এটা কিভাবে কারেক্ট আনসার হলো, একটু দেখান তো। সেটাও দেখাই দিই তোমাকে, সেটাও দেখাই দিই। দেখো আমরা একটা সূত্র লিখতে পারি, না যে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা আমরা একটা সূত্র জানি। তো সেখান থেকে আমরা h লাগবে আমাদের, তাহলে আমরা এখানে লিখতে পারি 2gh ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো আমাদের এখানে h ইকুয়াল টু যদি আমরা বের করি তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কি বলো 2g। তো h ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2g, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 10 গেল। এবার 11 নম্বরটা দেখো, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ, স্থির অবস্থান থেকে মানে ইউ এর ভ্যালু 0, ইউ এর ভ্যালু কি, ইউ এর ভ্যালু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, সুষম ত্বরণ, তাহলে ত্বরণটাকে আমরা ধরে নিচ্ছি a মিটার পার সেকেন্ড। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ, তাহলে বেগের সূত্রটা আমি লিখে ফেলি। দেখো 11 নাম্বারটা, বেগের সূত্র ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এইটা দিয়ে আমরা বেগ বের করতে পারি, অথবা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা দিয়ে বের করতে পারি, অথবা 2gs, যেটাই বলি 2gs। এবার দেখো ইউ এর ভ্যালু তো 0, তাহলে এখান থেকে তুমি ভি ইকুয়াল টু পাবা এটি, এখানে পাবা ভি ইকুয়াল টু এটি, কারণ ইউ এর ভ্যালু 0।
এখানে যদি ইউ এর ভ্যালু 0 হয় তাহলে তুমি পাবা ভি ইকুয়াল টু রুট ওভার 2GS, ইউ 0 স্কোয়ার থেকে রুট করে দিলে রুট ওভার 2GS। তো দেখো স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ, যেহেতু ত্বরণটা নির্দিষ্ট তাহলে এখান থেকে লেখা যায় ভি ইজ প্রপোর্শনাল টু কি টি, সময়ের সমানুপাতিক, এটা কারেক্ট। ত্বরণটা যেহেতু নির্দিষ্ট ধ্রুবক তাহলে ভি সমানুপাতিক টি লেখা যায়, তার মানে টি বাড়লে ভি বাড়বে। 2 নম্বরে বলছে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। দেখো এই বেগটা দূরত্ব কি আমাদের এস না, 2G কে যদি ধ্রুবক ধরো তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু কি আসবে বলতো রুট এস, তাহলে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ওকে, সময়ের বর্গের সমানুপাতিক না, সময়ের সমানুপাতিক যেহেতু হয়েছে সময়ের বর্গের সমানুপাতিক তো হবে না, এটা কারেক্ট। এটা যেহেতু কারেক্ট হয়েছে এটা কারেক্ট না, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের গ 1 2। এবার আসো 12 নম্বর প্রশ্নটা। 12 নম্বর প্রশ্নটা তোমাকে বলছে 20 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর পরিধির অর্ধেক অতিক্রম করলে সরণ কত? সরণ হচ্ছে জাস্ট একটা কথা মনে রাখবা, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে ন্যূনতম দূরত্ব হচ্ছে সরণ। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত 20 মিটার, ব্যাসার্ধ হচ্ছে কত বলতো 20 মিটার। না দেখে বলে দেওয়া যায়, আমি অ্যান্সার জানি 40 মিটার, কিভাবে দেখাচ্ছি। 20 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু পরিধির অর্ধেক, তাহলে পরিধি কি এই বরাবর এটাই পরিধি, পরিধির অর্ধেক মানে কি এখান থেকে যাত্রা শুরু করে ঠিক তার বিপরীত বিন্দুতে যদি আসি তাহলে আমরা বলতে পারি না এটাই হচ্ছে আমাদের পরিধির অর্ধেক। অন্য কালার দিয়ে দেখাই, এটাই হচ্ছে আমাদের কি পরিধির অর্ধেক, বুঝছো? তাহলে সরণ চাইছে, সরণ কি, সরণ হচ্ছে গিয়ে দেখো আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যে দূরত্ব। তো আদি অবস্থা ছিল এটা, শেষ অবস্থা ছিল এটা, এটার মধ্যে যে সরাসরি যে দূরত্বটা এটাই আমাদের কি সরণ। তো ভাইয়া এটা যদি 20 মিটার হয় তাহলে এটাও তো কি 20 মিটার, তাহলে বস্তুটা এখান থেকে এখানে আসছে মানে সরাসরি দূরত্বটা কত 40 মিটার, বুঝছো? এটাই হচ্ছে কি আমাদের সরণ। সরণ বের করার সময় সবসময় মনে রাখবা যে শুরু করছে কোথায় আর পৌঁছেছে কোথায়, এখান থেকে শুরু করছে এখানে পৌঁছেছে, সরাসরি দূরত্বটাই হবে আমাদের কি সরণ। তাহলে আমাদের 20 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু পরিধির অর্ধেক অতিক্রম করলে সরণ হবে 40 মিটার। আশা করি এটা তোমরা বুঝছো, সরণ হবে কত 40 মিটার। এখানে দেখো 13 নম্বর প্রশ্নটায় বলছে নিচের কোনটির গতি ঘর্ষণ বেশি হবে। ওকে, আচ্ছা 13 নম্বর প্রশ্নটা একটুখানি মনোযোগ দিয়ে দেখো। আমরা জানি ঘর্ষণ এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে স্মল এফ দিয়ে, এটা হচ্ছে ডাব্লু ইন্টু মিউ, আর ডাব্লু মানে হচ্ছে এমজি, তাহলে এমজি ইন্টু কি মিউ। তাহলে জি তো ধ্রুবক, তাহলে যার মিউ বেশি হবে তার ঘর্ষণ বেশি হবে, অথবা যার ভর বেশি হবে তার ঘর্ষণ বেশি হবে। এখানে আমাদের বলছে নিচের কোনটির গতি ঘর্ষণ বেশি হবে, তো যার ভর বেশি। এখন বাইসাইকেল, মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, এগুলোর মধ্যে সবচেয়ে ভর বেশি কার বলতো বাসের, তাহলে বাসের যে ঘর্ষণটা সেটা হচ্ছে বেশি হবে, বুঝছো? তাহলে এখানে আমরা দিয়ে দিলাম বাস। 14 নম্বর প্রশ্নে আমরা যাই, নিচের কোন সম্পর্কটি সঠিক। তো এইটা প্রশ্নটা একটুখানি আনক্লিয়ার আছে, সো এখানে ক্লিয়ার যদি করি তাহলে এটা আসলে আসছে নিউটনের তৃতীয় সূত্র থেকে, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। দ্যাট মিনস 14 নাম্বারটা দেখো, তুমি যদি F1 পরিমাণ বল দাও কোন একটা বস্তুতে, ওই বস্তু তোমাকে বিপরীত দিকে F2 পরিমাণ বল দিলে তাহলে F1 ইকুয়াল টু কি বলতো -F2। তো এখান থেকে লেখা যায় যে F1 প্লাস F2 ইকুয়াল টু হচ্ছে 0, এটা নিউটনের তৃতীয় সূত্র থেকে। তাহলে এই সেন্স থেকে আমরা বলতে পারি খ নাম্বারটা হচ্ছে আমাদের কি কারেক্ট। এখানে দেখো লিখে দিয়েছে, এখানে F1 ও F2 কে ক্রিয়া প্রতিক্রিয়া বিবেচনা করা হয়েছে। অবশ্যই ক্রিয়া প্রতিক্রিয়া বিবেচনা ছাড়া এই প্রশ্নের উত্তর করা যাবে না। এবার দেখো 15 নাম্বার, ঘর্ষণের কারণে অপ্রয়োজনীয় কোনটি সৃষ্টি করে শক্তির অপচয় হয়। তাহলে ঘর্ষণের কারণে উৎপন্ন হয় হচ্ছে গিয়ে তাপ, তাপ উৎপন্ন হয়ে সেই তাপটাই শক্তি মানে অপচয়কৃত শক্তি হিসেবে আমরা ধরে নিই। তাহলে ঘর্ষণের কারণে অপ্রয়োজনীয় হিসেবে আমাদের তাপ শক্তি তোমার হচ্ছে উৎপন্ন হয় এবং শক্তিটা অপচয় হয়, ঠিক আছে? কারণ তাপ শক্তিটা আমরা কোনো কাজে লাগাতে পারি না। এবার 16 নম্বরে বলছে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে ওঠালে এর মধ্যে কোন শক্তি জমা থাকবে। অবশ্যই কোন একটা বস্তুকে তার অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে রাখলে বস্তুর মধ্যে যে শক্তিটা জমা হয় বা বস্তুটা যে কাজ করার সামর্থ্য লাভ করে
সেটাকে আমরা বলবো হচ্ছে বিভব শক্তি। তাহলে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে বিভব শক্তি জমা হবে, তাই না? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, গতিশীল কোনো বস্তুর গতিশক্তি 4 গুণ হলে বেগ কি হবে? তাহলে গতিশক্তির যে সূত্রটা 17 নাম্বার, সেটা আমরা আগে একটুখানি লিখে নিই। ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো এখানে আমাদের যেটা বের করতে বলবে সেটা বাদে বাকিগুলোকে আমরা ধ্রুবক ধরে একটু সম্পর্ক বের করব। তাহলে দেখো, গতিশীল কোনো বস্তুর গতিশক্তি যদি 4 গুণ হয় তাহলে বেগ কি হইতে হবে, তাই না? তো গতিশক্তি 4 গুণ, দেখো এটাকে করতে হবে আমাদের 4 গুণ, তাহলে এই পাশে আমাদের যাই করে এই পাশে 4 আসতে হবে। ওকে, তাহলে গতিশীল কোনো বস্তুর বেগকে যদি দ্বিগুণ করো তাহলে কি হবে? দেখো এগুলো সব ধ্রুবক ধরবা, যেহেতু প্রথমে বেগ নিয়ে আসছে, এগুলো সব ধ্রুবক। তাহলে বেগকে কি করতে হবে বলো? দ্বিগুণ। তাহলে বেগকে যদি দ্বিগুণ করি তাহলে 2 দুগুণে কত আসে? 4। তার মানে হ্যাঁ, প্রথমটা কারেক্ট। যেটা আমাদের বের করতে বলবো ওটা বাদে বাকি সব কিছুকে ধ্রুবক ধরে নিব, ঠিক আছে? তারপরেও যত গুণ করতে বলবে সেই মানটা আমরা বসাবো, বসায়া যদি 4 আসে তাহলেই কারেক্ট। যেহেতু এখানে আমাদের বেগ নিয়ে কথা বলছে, তাহলে বেগ বাদে বাকি সব ধ্রুবক ধরলে বেগের জায়গায় যদি 2 বসাও তাহলে গতিশক্তি তুমি 4 পাবা, মানে প্রথম অপশনটা কারেক্ট। পরে হচ্ছে বেগ দ্বিগুণ। দেখো এখানে দ্বিগুণ বলতে দ্বিগুণের আগে কিন্তু এখানে বেগ আছে, বেগ দ্বিগুণ। ওকে, বেগ দ্বিগুণ মানে 2 স্কোয়ার ও ভর 4 গুণ। এখানে ভরকে ধ্রুব ধরা যাবে না, তাহলে ভর 4 গুণ মানে এখানে 4, তাহলে 2 দুগুণে 4, 4 4 এটা কত হয়ে যায়? 16 গুণ হয়ে যায়। 4 গুণ কিন্তু হয় না, তার মানে 2 নম্বর অপশন রং। 3 নম্বর অপশন দেখো, বেগ 4 গুণ ও ভর 1/4। এটা করে দেখি, বেগ 4 গুণ মানে এখানে আমরা কত বসাবো? 4। বেগ 4 গুণ 4 স্কোয়ার, আর ভর 1/4। ভর 1/4 মানে ভরের জায়গায় বসাবো 1/4, তাহলে এখানে আসতেছে 4, ঠিক আছে? এখানে আসতেছে 4, তার মানে এটাও কারেক্ট। তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমাদের 1 ও 3, খ 1 ও 3 হচ্ছে আমাদের কারেক্ট। 18 নাম্বারটা দেখো এবার। 18 নাম্বারটা দেখো, এখানে কি বলছে? তো তরঙ্গ দিয়ে দিছে। পূর্ণ তরঙ্গ কয়টা? দেখো এই যে একটা পূর্ণ তরঙ্গ, 2টা পূর্ণ তরঙ্গ, 3টা পূর্ণ তরঙ্গ। হ্যাঁ, তাহলে তরঙ্গ এখানে আছে কয়টা? 3টা, ঠিক আছে? কিন্তু আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য দিছে সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের 2টা। তাহলে আমাদের আসলে 2 ল্যামডা দিয়ে দিছে, বুঝছো? তাহলে এখানে 2 ল্যামডা। দেখো এখান থেকে যাত্রা করে এই পর্যন্ত মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটা একটা ল্যামডা। আবার এখান থেকে যাত্রা শুরু করে এইখান পর্যন্ত এটা আরেকটা ল্যামডা। এইখান থেকে এখানে দূরত্ব দেওয়া মানে হচ্ছে ল্যামডা প্লাস ল্যামডা 2 ল্যামডা। তাহলে 2 ল্যামডা ইকুয়াল টু কত মিটার? 6 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3 মিটার। বুঝতে পারছো? তো একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করলে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কি বলি বলতো? ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তো এখন আমাদের চাইছে কি তরঙ্গটির পর্যায়কাল কত? তো পর্যায়কাল বের করা খুবই সহজ। দেখো এখানে টি ইকুয়াল টু হচ্ছে 1/f কম্পাঙ্ক। তো এখানে এফ এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, এফ এর ভ্যালু কত? 100 হার্টজ। তাহলে টি ইকুয়াল টু যদি 1/f হয় তাহলে 1/f এর ভ্যালু হচ্ছে 100, এটা 0.01 সেকেন্ড। আমাদের তরঙ্গটির পর্যায়কাল 0.01 সেকেন্ড। গো। ওকে, আচ্ছা দেখো এরপর আমাদের বলছে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য 3 মিটার। একটু আগে আমরা পাইলাম ওই যে 2 ল্যামডা ইকুয়াল টু 6 থেকে ল্যামডা ইকুয়াল টু পাইলাম 3 মিটার, এটা ঠিক আছে। বেগ, তরঙ্গটার বেগ, এখন বেগ বের করার সূত্র ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। কত নাম্বার করতেছি আমরা? 19। ভি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এফ ল্যামডা। এখন এফ আমরা পাইছি বলো? আচ্ছা আরেকটু, হ্যাঁ এফ আমরা পাইছি। এফ এর ভ্যালু হচ্ছে আমাদের কত? এখানে কম্পাঙ্ক এই যে এফ 100, এখানেও তো আছে, হ্যাঁ 100 হার্টজ। তাহলে এখানে আমরা লিখলাম 100, আর ল্যামডার ভ্যালু কত? 3, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত? 300 মিটার পার সেকেন্ড, তাই না? 300 মিটার পার সেকেন্ড। তো এখানে আছে 3000 মিটার পার সেকেন্ড, তোমার এটা রং অ্যান্সার। এবার 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে? এ বি ও সি বিন্দুতে তরঙ্গটির দশা ভিন্ন। দশা মানে হচ্ছে তোমার কোন একটা তরঙ্গের গতির সম্মুখ অবস্থা, সেটাই হচ্ছে দশা। এ পজিশন যদি হয় তাহলে সমদশায় আছে এই যে এই পজিশন, কিন্তু এখানে বি সমদশা না,
ঠিক আছে, তাহলে দেখো এর সাথে বি সমদশা না, সি বিন্দুতে তরঙ্গটির দশা ভিন্ন, হ্যাঁ, এবং সি বিন্দু, তার মানে দেখো এ বিন্দুর সাথে সমদশায় থাকতে হচ্ছে এই বিন্দুটা, কিন্তু এটা তো দেয়ই নেই, দিছে এইটা, তাহলে এ আর বি সমদশায় না, তাহলে বি এর সাথে সিও কি সমদশায় না। তো এই ক্ষেত্রে আমাদের এটা কারেক্ট যে বি, এ বি ও সি বিন্দুতে তরঙ্গটির দশা ভিন্ন, সবাই একই দশায় নাই, হ্যাঁ, কারণ এ আর বি এর দশাই তো এখানে ভিন্ন। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ও 3, তাহলে আমরা এখানে 1 ও 3 দেখাবো। এবার দেখো পানিতে শব্দের বেগ, এটা আমরা সবাই জানি 1493 মিটার পার সেকেন্ড। এখানে সবগুলো মিডিয়ামে শব্দের বেগ দেওয়া আছে, এই 4টা মুখস্থ করে ফেললে 1 মার্ক, অনেকগুলো বোর্ডে আসছে 1 মার্ক কমন, এটা মুখস্থ করে ফেলবো। এবার 21 ট্রাফিক শব্দের পরিমাণ কত ডেসিবেল, তাহলে এই যে দেখো 80 থেকে 90 ডেসিবেল হচ্ছে আমাদের ট্রাফিক শব্দের পরিমাণ, এখানে পুরো 4টা দিয়ে দিছি, তুমি এটা মুখস্থ করে ফেলবা, এটাও কয়েকটা বোর্ডে আসছে, খুবই কমন একটা প্রশ্ন, মুখস্থ করে ফেলো। এবার আসো দাঁতের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়, আমরা সবাই জানি অবতল দর্পণ ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো মতো পড়ে ফেলবা। দাঁতের চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয়, দাঁতকে রাখা হয় মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে অবতল দর্পণের, এবং বিম্ব হয় হচ্ছে অবাস্তব সোজা এবং বিবর্ধিত। এই ইনফরমেশনগুলো বলে দিলাম, খুবই ইম্পর্টেন্ট, চাইলে লিখে নাও অথবা মুখস্থ করে ফেলো আমার সাথে সাথে, আশা করি বুঝছো। এবার আসো 23 নম্বর প্রশ্ন বলছে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত। দেখো এখান থেকে এই পর্যন্ত এফ এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে বক্রতার ব্যাসার্ধ 23 নম্বর প্রশ্ন, দেখো যদি তোমাকে এফ দিয়ে দেয়, এফ হচ্ছে কত দিয়ে দিছে 4 সেন্টিমিটার, তাহলে বক্রতার ব্যাসার্ধ সি দিয়ে প্রকাশ করা হয়, সি ইকুয়াল টু হচ্ছে 2f, তাহলে 2 × 4 এটা কত আসবে বলো তো 8 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের জাস্ট 8 সেন্টিমিটার, আশা করি বুঝছো। এবার দেখো লক্ষ্যবস্তু এ বি এর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, তাহলে লক্ষ্যবস্তু এ বি যদি হয়, তো এ বি আছে কোথায় সি তে, মানে বক্রতার কেন্দ্র, তাহলে প্রতিবিম্ব হবে সি তে বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে বক্রতার কেন্দ্রেই বিম্ব গঠিত হয়, মুখস্থ করে ফেলো সারা জীবনের জন্য, বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে বক্রতার কেন্দ্রেই বিম্ব গঠিত হয়, ঠিক আছে, তাহলে লক্ষ্যবস্তু এ বি এর প্রতিবিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে। আচ্ছা, এরপর হচ্ছে পরের প্রশ্নটা দেখো, নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী, মনে রাখবা ধাতুগুলো বিদ্যুৎ পরিবহন করে। তো এখানে আচ্ছা বিদ্যুৎ অপরিবাহী, তাহলে পরিবাহী হইলে ধাতু, যেমন এই যে তামা রূপা সোনা ও সব ধাতু, এগুলো বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু অপরিবাহী হচ্ছে গিয়ে কাঁচ, প্লাস্টিক, রাবার, কাঠ, বাঁশ, কাঁচা বাঁশ হয়তো বা বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু এই তো কাঠ, প্লাস্টিক, রাবার, কাঁচ, এই যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো কোনো বিদ্যুৎ পরিবহন করে না, বুঝছো, এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে গিয়ে কাঁচ। তো এর সাথে এই যে এমসিকিউ গুলো সলভ শেষ হলো, এখন তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমাদের কি দরকার সেটা খালি কমেন্টে একটু জানায় দাও, ভাইয়া তোমাদের ভালো রেজাল্টের জন্য সেরাটা দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।